আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, লাইফে চিল করতেছেন। লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন। তো আজকে আমরা আমাদের মৌলিক বেষ্টিক অর্থনীতি কোর্সের অধ্যায় 2 চাহিদা তত্ত্বের একটা ভিডিও আনলাম। সেটা হচ্ছে চাহিদার উপরে পরিপূরক পণ্যের দামের পরিবর্তনটাই কিভাবে প্রভাব ফেলে। তো আমরা গত দুইটা ভিডিওতে আলোচনা করছিলাম যে বিকল্প পণ্যের দামের পরিবর্তনের প্রভাব আর আয় পরিবর্তনের প্রভাব। তো সিরিয়ালে এই ভিডিওটা বিকল্প পণ্যের দাম পরিবর্তনের প্রভাবের পরে আসার কথা ছিল, বাট এটা একটু দেরি করে দেওয়া হলো, খেয়াল ছিল না যে এই টপিকে ভিডিও বানাতে হবে। তো দেখেন আমি কি লিখলাম, চাহিদার উপর পরিপূরক পণ্যের দামের পরিবর্তনের প্রভাব। হ্যাঁ, এটা কিভাবে প্রভাব ফেলে চাহিদার উপরে আপনার মূল যে দ্রব্যটা। দেখেন পরিপূরক পণ্যের দাম যদি বাড়ে, এখানে লিখলাম পরিপূরক পণ্যের দাম বাদে বাকি সকল চাহিদা নির্ধারকের প্রভাব থাকবে না। অর্থাৎ আমরা জানি চাহিদার নির্ধারক যেগুলো আছে এগুলোর মধ্যে একটা হচ্ছে পরিপূরক পণ্যের দাম। তো এটা ছাড়াও আরো যে সকল বিষয় কারণে চাহিদার পরিবর্তন হতে পারে, চাহিদা বাড়তে পারে বা কমতে পারে, সে সকল কারণ বা যেগুলোকে আমরা চাহিদার নির্ধারক বলে থাকি সেগুলোর কোনো প্রভাব থাকবে না। মানে সেগুলো হচ্ছে সেই প্রভাবক বা নির্ধারকগুলো স্থির থাকবে। এখন আমি পরের লাইনে কি লিখলাম যে পরিপূরক পণ্যের দাম বাড়লে মূল পণ্যের চাহিদা হ্রাস পাবে। পরিপূরক পণ্যের দাম বাড়লে মূল পণ্যের চাহিদা হ্রাস পাবে। আবার এরপরে লাইনে লিখছি যে পরিপূরক পণ্যের দাম কমলে মূল পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। এখন দেখেন এখানে একটা পয়েন্ট লিখছি যে মূল পণ্যের দাম স্থির থাকলেও, মূল পণ্যের দাম যদি স্থির থাকে, স্থির থেকে পরিপূরক পণ্যের দাম যদি বাড়ে, তাহলে মূল দ্রব্যের কি হবে, পণ্যটার চাহিদা কমে যাবে। আর যদি পরিপূরক দ্রব্যের দাম কমে, তাহলে মূল পণ্যের চাহিদা বাড়তে পারে, বেড়ে যাবে। এখন এই জিনিসটা হওয়ার কারণটা কি? মনে করেন আপনি সন্ধ্যার নাস্তায় আপনি আলুর চপ খান। তো আলুর চপ তৈরি করেন বাসায়, তো এখন আলুর চপ তৈরি করতে আপনার কি দরকার হয়? আপনার দরকার হয় আলু, তারপর মরিচ বা পেঁয়াজ, বেসন, এগুলা। তাহলে আপনার মূল দ্রব্যটা কি? আলুর চপ, আলু। এখন এটা মেইনলি আপনি আলু কম দামে কিনতে পারেন, কিন্তু এটা বানানোর জন্য আর যেগুলো লাগে, ধরেন আলুর চপের যে বেসনটা লাগে, সে বেসনের দামটা বেড়ে গেছে। আপনার ক্রয় ক্ষমতার মনে করেন প্রায় বাইরে চলে গেছে, বা বেসনের দামটা এতটুকু বেড়ে গেছে যে এখন আপনার কিনতে মোটামুটি কষ্ট হয়। আগে যে পরিমাণ কিনতে সে পরিমাণ এখন কিনতে পারেন না। অথবা তেলের দাম বেড়ে গেছে। তেল তো একবারে মাস্ট নিডেড একটা কম্পোনেন্ট, ইনগ্রেডিয়েন্ট আলুর চপ তৈরি করার জন্য, কারণ তেলেই তো ভাজতে হয়, ভাজার পরে সেই জিনিসটা আলুর চপে রূপান্তর হয়। এখন ধরেন এই তেলের দাম বেড়ে গেছে বা বেসনের দাম বেড়ে গেছে। এখন কি দেখা গেল যে আপনি ভাবলেন যে তেলের দাম বেসনের দাম তো বেড়ে গেছে, এখন তো বাসায় যদি আলুর চপ বানায় খাই, তাহলে এখন এটা অনেক খরচ হয়ে যায়, অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে আপনার সন্ধ্যার নাস্তাটা। তো আপনি সিদ্ধান্ত নিলেন যে এখন থেকে আমি আলুর চপ কমায় খাবো। তো এখন দেখেন আপনি খাচ্ছেন কি আলুর চপ, আলু দিয়ে তৈরি করতে হয়। তো আপনার আলুর দামটা মনে করেন স্থিরই আছে এখানে, কিন্তু আপনার তেলের দাম বা বেসনের দাম বেড়ে যাওয়ার কারণে আপনি করলেন কি, এই পুরো আলুর চপটাই কি করলেন, খাওয়াটা কমাই দিলেন। তাহলে দেখেন ওই যে তেল বা বেসন, এই দুইটা আলুর চপের পরিপূরক দ্রব্য। এই দুইটার দাম বৃদ্ধির কারণে আপনার মূল দ্রব্য যেটা আলুর চপ, সেটার চাহিদাটা কি হলো, আপনার কমে গেল। তো এই কারণেই এই কথাটা এখানে বলা হয়েছে যে পরিপূরক পণ্যের দাম যদি বাড়ে আর মূল পণ্যের দাম যদি স্থির থাকে, তাহলে মূল দ্রব্যের চাহিদা কমবে। আর পরিপূরক পণ্যের দাম যদি কমে, মূল দ্রব্যের দাম যদি স্থির থাকে, তাহলে মূল দ্রব্যের দামটাই কি হবে, চাহিদাটাই কি হবে, আবার বাড়বে। তো এটাকে আমরা আবার চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য আমি ইতোমধ্যে একটা সূচি এখানে তুলে রেখেছি। সূচিতে দেখেন আমি কি কি বিষয় উল্লেখ করেছি। পরিপূরক পণ্যের দাম, মূল পণ্যের চাহিদা, আর এখানে মূল দ্রব্যের দাম। এখন মূল দ্রব্যের দাম 100 টাকা দর, এটা ফিক্সড। কেন ফিক্সড? কারণ ইতোমধ্যে আমরা বলেই ফেলেছি যে পরিপূরক দ্রব্যের দাম বাদে বাকি যে সকল চাহিদার নির্ধারক সেগুলো স্থির থাকবে। তো যেহেতু দাম একটা চাহিদার নির্ধারক, সেটা আমরা এখানে কি রাখলাম, স্থিরই রাখলাম। তাহলে চলেন এখন আমরা রেখা আঁকি। এখানে থাকবে দাম, এখানে থাকবে চাহিদার পরিমাণ। এই তো দাম কত, এখানে দাম তো আমাদের একটাই, 150 টাকা। এখন দেখেন চাহিদার পরিমাণ আপনার কি কি হচ্ছে, এখানে 30 একক,
আচ্ছা 30 এককটা আমি পরে করি। 50 একক। এখন দেখেন আপনার পরিপূরক দ্রব্যের দাম যখন 200 টাকা ছিল তখন আপনি করেন কি 200 একক পণ্য খান 150 টাকা দরে, মানে এই পণ্যটারই আর কি 150 টাকা দরে পরিপূরক দ্রব্যের দাম কত ছিল 200 ছিল। তখন আপনার চাহিদা রেখা ছিল এটা নাম দিই আমরা DD1। এখন একটা জিনিস খেয়াল করেন, মনে করেন কোন একটা কারণে আপনি যে দ্রব্যটা খান সেটার একটা পরিপূরক দ্রব্যের দাম হচ্ছে বেড়ে 300 টাকা হয়ে গেছে। 300 টাকা হয়ে যাওয়ার কারণে দেখো যেহেতু এখন দাম বেড়ে গেছে, তো আমরা কি জানি দাম বেড়ে গেলে কি হবে, দাম বেড়ে গেলে মূল পণ্যের চাহিদা কমে যাবে। তাহলে 300 টাকা হওয়ার কারণে এখানে মূল দ্রব্যের চাহিদা কত 50 একক থেকে কমে 300 একক হয়ে গেছে। তাহলে এইখানে আমাদের নতুন একটা কি হলো চাহিদা রেখার সৃষ্টি হলো, এটা নাম দিলাম আমরা ধরেন DD2। এই হচ্ছে কারণ। এখন দেখেন দাম ফিক্স থাকা সত্ত্বেও দাম কিন্তু এখানে কোনো চেঞ্জ হয় নাই, দাম বাড়েও নাই কমেও নাই, কিন্তু পরিপূরক দ্রব্যের দাম বাড়ার কারণে কিন্তু আপনার মূল দ্রব্যের কি হয়েছে চাহিদার পরিমাণ 50 একক থেকে 30 একক হয়ে গেছে। এই হচ্ছে কথা। আশা করি বুঝতে পারছেন কিভাবে চাহিদা রেখার সাহায্যে দেখাতে হয়। এখন মনে করেন আপনার যে মূল দ্রব্যটা ঠিক আছে, যেটা কিনা আপনি 50 একক ভোগ করতেন, হ্যাঁ, যার দাম ছিল 50 টাকা দর এবং যার পরিপূরক দ্রব্যের দাম ছিল 200 টাকা দরে, এইটার দাম মনে করেন এখন কমে গেছে। এটার দাম না, সরি, পরিপূরক দ্রব্যের দামটা মনে করেন এই যে 200 টাকা দর ছিল সেটা থেকে কমে হচ্ছে 100 টাকা দর হয়ে গেছে। এখন যেহেতু পরিপূরক দ্রব্যের দাম কমে গেছে, তাহলে কি হবে এই ক্ষেত্রে আপনার মূল দ্রব্যের দামটা, সরি, মূল দ্রব্যের চাহিদাটা কি হবে বেড়ে যাবে। তাহলে চলেন আমরা দেখাই, মূল দ্রব্যের যেহেতু চাহিদা বেড়ে গেছে 80 একক হয়ে গেছে, তাই এখানে আমাদের নতুন একটা চাহিদা রেখা কি হলো সৃষ্টি হলো, যার নাম দিয়ে আমরা জানেন DD3। তো এই হচ্ছে পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনে কিভাবে চাহিদার উপর প্রভাব ফেলে। এখানে তিনটা কেসে কিন্তু আমাদের দ্রব্যের মূল দ্রব্যের দাম কিন্তু 150 টাকাই ছিল, কিন্তু চাহিদা বাড়ছে কমছে কেন, পরিপূরক দ্রব্যের দামের উপর ভিত্তি করে। তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছেন, পড়তেছেন, 7 কলেজে পড়তেছেন, জাতীয় মানে অর্থনীতি বিভাগের BSS অনার্স যারা করতেছেন, তাদের জন্য তো এটা ভিডিওটা, এই টপিকটা খুবই জরুরি একটা টপিক। এটা আসে, আমি এই প্রশ্নগুলো চেক করছি, যদিও আমি একজন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, বাট আমি প্রথমে ওই 7 কলেজ থেকে অর্থনীতি পড়ে তারপর সেটা ছেড়ে আমি জাতীয় মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাই। তো আমার কিছুটা ধারণা আছে, সেই ধারণা থেকেই মূলত এই টপিকটা আমি গুরুত্বপূর্ণ পেলাম, তাই আমি এটার উপর একটা ভিডিও তৈরি করলাম। যদি ভালো লাগে, কিছু শিখতে পারেন, তাহলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করেন, ডিসক্রিপশনে একটা ইমেল দেওয়া আছে, সেই ইমেইলে একটা মেইল করেন, আমি যত সম্ভব আপনাকে চেষ্টা করার সাহায্য করব।